তারা অ্যাবসলিউট মেজরিটির জুড়ে শরীরের গরম দেখাচ্ছে, তাই এটাই তার ভবিষ্যৎ। এখন আমরা ওনাদের কাছে দয়ার পাত্র হয়েছি, ওনারা না চাইলে হবে না, ওনারা চাইলে হবে। জনগণ কি বলেছে এটা আপাতত তাদের কাছে বিচার্য বিষয় নয়। নীলুফার আপা কত সুন্দর করে বলেন, কিছু নাই থেকে নতুন কিছু বানিয়ে ফেলেন। সো দ্যাট ইজ হোয়াট ইজ হার কন্ট্রিবিউশন, আই হ্যাভ টু অ্যাডমিট ইট। আপনি কিছু নাই বানিয়ে ফেলেন। আর অনেক কথাই উনি সুন্দর বলছেন ইদানিং, তার মধ্যে এটা বেশি। উনি বলছেন যে অতীত জানবো কেন, জানলে কি হবে আর না জানলে কি হবে, এক চোখ চোখ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তা আমাদের দেশে কেন জানি আমরা একটা পাল্টাপাল্টি নেগেটিভের মধ্যেই থাকতে চাই। আচ্ছা, দেশটা গঠন করার টাইম তো, ইউ হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য নেশন। এখন এসে আমি আপনাকে খোঁচা দিতে চাই, আপনি আমাকে খোঁচা দিতে চান, তো করেন না। খোঁচাখুচি তো হয়েছে, 40-50 বছর ধরে খোঁচাখুচি হয়েছে এই দেশে, কী লাভ হয়েছে দেশের? এখন এসে এই ন্যারেটিভ, কে পক্ষে কে বিপক্ষে, দিস ইজ আমার বিবেচনায় দিস ইজ ম্যাটেরিয়াল। হোয়াট ইজ ম্যাটেরিয়াল? যে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় নিউ ডাইমেনশন আনতে পারার ডেলিভারি সম্পন্ন লিডারশিপ দরকার। স্বাধীনতা এখনো তৈরি হয়নি না, সেই লিডারশিপটা তৈরি করি আমরা, কিছুদিন যাই তা আবার হুচটকাই। সিস্টেম একটা দাঁড় করাতে চাই, কয়দিন পরে আমরা আবার সব দূরে ভেঙে চুরমার করে দিই। কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম ইলেকশন হবে, 2-3 ইলেকশন হওয়ার পরে আমরা কেওয়াস লাগিয়ে দিয়েছি আর কি। ফলে আমি মনে করি ইতিহাসটাকে আমাকে জানতে হবে, ইতিহাস সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে, ইতিহাস সম্পর্কে ধারণা নেওয়ার পরে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে হবে। দ্যাট শুড বি দি প্রাইমারি পারপাস। এখানে যতক্ষণ আমরা কনসেন্ট্রেট করতে না পারবো, আমি শামীম বেগে দোষারোপ করবো, শামীম বে আমাকে দোষারোপ। আমাদের ইতিহাস দেখা যায় যে 5 বছর যখন যে ক্ষমতায় থাকে যিনি সরকার, তিনি কিন্তু তার মতো করে ইতিহাস পরিবর্তন করেন। আরও ডিফিকাল্ট, দেখেন আরও ডিফিকাল্ট। গতকাল এখনও আমাদের সংবিধানে লেখা আছে যে স্বাধীনতার ঘোষক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিডিউলে আসে। গতকালকে দেখেন না, একজন টিওনো সাহেবকে বদলি করা হয়েছে ইনস্ট্যান্টলি এই কথা বলার জন্য। দেখেন, আবার যখন চেঞ্জ হবে ন্যারেটিভ তখন আবার উল্টাবে, এখন আবার উল্টেছে। এর মানে কি, মেজর ঐতিহাসিক ইস্যুসগুলো জাতি হিসেবে আমরা সলভ করতে পারি না। জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে ও মানে ইতিহাসটা আমরা কেমন জানতে পারতাম আসলে? যেমন দেখুন, যার যতটুকু কন্ট্রিবিউশন তাকে সেটা দিয়ে দেন, যার যতটুকু কন্ট্রিবিউশন তাকে এডমিট করে দেন। আপার এই কন্ট্রিবিউশন আই উইল এডমিট, ইয়েস শি কন্ট্রিবিউটেড। চোখে একটু জানতে চাই তাহলে বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবুর রহমানের কন্ট্রিবিউশন। This is something different issue. I am not telling you something specifically. What I am telling, if you want to solve the issue permanently, আপনাকে একটা মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। সেই মাইন্ডসেটটা কি? যার যতটুকু কন্ট্রিবিউশন আসে গিভ হিম দ্য ক্রেডিট। শামীম ভাই যে কথা একটু আগে আমরা আলাপ করতেছিলাম, যে একদিন ওনার পার্লামেন্টে একটা বক্তব্য শুনে আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড এজ এন ইয়াং লয়ার। আমরা এগুলো শুনে রিয়েলি আই ওপেনিং। তো এই কন্ট্রিবিউশন হি কন্ট্রিবিউটেড, আই হ্যাভ টু অ্যাডমিট ইট যে হি কন্ট্রিবিউটেড। নীলুফার আপা কত সুন্দর করে বলেন, কিছু নাই থেকে নতুন কিছু বানিয়ে ফেলেন। সো দ্যাট ইজ হোয়াট ইজ হার কন্ট্রিবিউশন, আই হ্যাভ টু অ্যাডমিট ইট। আপনি কিছু নাই বানিয়ে ফেলেন, আর কিছু নাইতে মানে আর্গুমেন্ট সুন্দর করে করেন। আউট অফ শুনেন, আমাদের এখানে এক আইনজীবী বলতেন, একজন আইনজীবী ছিলেন আমার লানের সিনিয়র খন্দকার মাহবুব হোসেন, বলতেন যে আউট অফ নাথিং সামথিং ক্রিয়েট করাটা হলো উকিলের সাংঘাতিক ক্যাপাসিটি। আমরা খালি চোখে দেখি, আরে না এখানে আর্গুমেন্ট করার কিছুই নেই, খুব একেবারে স্পেসিফিক এলিগেশন, মার্ডার করে ফেলছে। কিন্তু একটা ক্রিয়েটিভ লয়ার কি করে, এর মধ্য থেকে ইন বিটুইন লাইন পড়ে একটা নতুন আর্গুমেন্ট বিল্ড আপ করে। এই সেন্সে আমি আপাকে বলেছি যে উনি যে একটা আর্গুমেন্ট সুন্দর করে উপস্থাপন করেন, এই উপস্থাপন করাটার ইট ইজ হার কন্ট্রিবিউশন। কিন্তু আমরা দেখেন কে ঘোষণা করেছে, কে আগে করেছে, কে কার নামে করেছে, ডাইরেক্ট করেছে কিনা, রেডিওতে শুনেছে কিনা। হাই 54 years। Still we are debating. 56 এখন 56 বছরে পার। Still we are debating. কালকে দেখেন না, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন প্রথম এটি এইভাবে করেছেন, পরে আবার উনি অমুকের পক্ষ হয়ে এভাবে করেছেন। তিনি এটাও বলেছেন যে 71কে সবার আগে রাখা হবে, 71-এর সাথে অন্য কোনো কিছু সবার পিছনে রাখা হবে না। কিন্তু আমরা অভিযোগ যেটা শুনতে পাচ্ছি যে 24কে দিয়ে 71কে মুছে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ এই পলিটিক্সকে কি বলে জানেন? এই পলিটিক্সকে বলে পলিটিক্স অফ ন্যারেটিভস। আমি আপনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করব, আপনি আমার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করবেন। হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য নেশন? এখন কি ন্যারেটিভ তৈরি করার স্টাইল প্রসেস করেন? করেছি তো 56 years। হাউ আলটিমেটলি উই রিসিভড
অনারেবল প্রাইম মিনিস্টারের যে একটা অ্যাপ্রোচ দেখা যাচ্ছে, সামহাও হি উইল ট্রাই একটু জানতে চাই যে টু ক্রিয়েট সামথিং নিউ। আওয়ামী লীগের রাজনীতির অধিকার আওয়ামী লীগ ফিরে পাক এমনটা আপনার চান কিনা, অথবা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা রাজনীতির অধিকার ফিরে পাক সেটা আপনার চান? এটা আমার ধারণা সবচাইতে বেস্ট আনসার দিতে পারবে টাইম। উই ক্যানট আনসার সময় এট বলে দিস দেবে। স্টেজ। টাইম উইল বি দ্য আলটিমেট আনসার গিভার, হিলার। এখানে শুধুমাত্র লিগ্যাল বিষয়ই জড়িত না, এর সঙ্গে অনেক সোশিও পলিটিক্যাল আসপেক্ট জড়িত থাকবে। আই হোপ যে এমন একটা প্রসেস এদেশে বের হোক যেখানে সকলে মিলে নতুন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা হোক। শুধুমাত্র নেগেটিভের রাজনীতিতে বেশিক্ষণ টিকতে পারবে না, কেউই টিকতে পারবে না। না আপনার স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে আপনি টিকতে পারবেন বেশিক্ষণ, না আপনি জুলাইয়ের পক্ষে বিপক্ষে বলে বেশিক্ষণ টিকতে পারবেন। এটা তো সাময়িক, এটাতে আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট হবে যদি আপনি কন্ট্রিবিউশন, কার কতটুকু কন্ট্রিবিউশন আসে নেশন বিল্ডিংয়ে, এই থিওরিতে যান, দ্যাট উড বি দ্য রিয়েল আপনার অ্যাকসেপ্টেবল। কাছে আমার অনেক প্রশ্ন, শেষ আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, তাহলে মূল্য কার? এমন একটি প্রশ্ন দিয়ে আপনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, গণভোটের অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল অর্থাৎ ল্যাপস লিখিত প্রস্তাব করেছিল সরকার ল্যাপস করার। এটাকে কি বলবো, সাহস নাকি দুঃসাহস? 69% মানুষের কি তাহলে কোনো মূল্য নাই? একটু বুঝতে চাই আপনার কাছে। দেখুন, 133টা অর্ডিন্যান্সের ভাগ্য কী হবে এই মর্মে একটা কমিটি গঠিত হয়েছে, পার্লামেন্টারি বিশেষ কমিটি। এর মধ্যে একটা অর্ডিন্যান্স আছে এর মধ্যে একটা অর্ডিন্যান্স আছে হলো এই গণভোট অধ্যাদেশ 2025। সরকার দেখলাম এর রিকমেন্ডেশন দিয়েছে ল মিনিস্ট্রির পক্ষ থেকে যে এটা ল্যাপস হয়ে যাক, আইনের ভাষা আর কি ল্যাপস হয়ে যাক, অর্থাৎ 30 ডেজের মধ্যে পার্লামেন্টে যদি এটা অ্যাকসেপ্ট না হয় তো অটোমেটিক্যালি এটা বাদ হয়ে যাবে। দেখেন, এই আইনের কার্যকারিতা কিন্তু এমনিই বাদ হয়ে গেছে, কারণ গণভোট তো হয়ে গেছে, গণভোট তো মানুষ দিয়ে দিয়েছে। সুতরাং আর গণভোট তো এই আইনে লেখা আছে এত তারিখ এভাবে গণভোট হবে, ওই তারিখ তো আর ফিরে আসবে না। 2026 সালের 12ই ফেব্রুয়ারি তার গণভোট আয়োজনের জন্য ফিরে আসবে না, কার্যকারিতা ল্যাপস হয়ে গেছে। কিন্তু ডিফিকাল্টি সরকার কোথায়? এই ধরনের পদক্ষেপ আসলে কিন্তু ডিফিকাল্টি নিবে কেন? কোথায়? ডিফিকাল্টি কোথায়? এই আইনের পিছন দিকে একটা শিডিউল আছে। শিডিউলে জাতীয় ঐকমত্য কমিশনে এগ্রিড যে 30টা বিষয় আছে, আপনি ছিলেন সেই হ্যাঁ, এই 30টা বিষয়ের একটা তালিকা দেওয়া আছে যার উপর গণভোট হয়েছে, এটাও যাবে। তো এখন এটি ইতোমধ্যে একটা ইররেলেভেন্ট ল, কিন্তু তারপরেও এটাকে সেভ করতে না পারলে গণভোটের তাহলে পরবর্তীতে এটাকে সেভ করতে না পারলে দেয়ার উইল বি ব্যাড মেসেজ টু দি নেশন। গণভোটের পরবর্তী ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো সরকার দল ক্ষমতা দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে, তারা অ্যাবসলিউট মেজরিটির জোরে শরীরের গরম দেখাচ্ছে, তাই এটাই তার ভবিষ্যৎ। এখন আমরা ওনাদের কাছে দয়ার পাত্র হয়েছি, ওনারা না চাইলে হবে না, ওনারা চাইলে হবে। জনগণ কি বলেছে এটা আপাতত তাদের কাছে বিচার্য বিষয় নয়। কিছুক্ষণ আগে আপনি তো প্রধানমন্ত্রীর খুব সুনাম করলেন যে তাকে নিয়ে আপনি খুব আশাবাদী, তার যে কর্মকাণ্ড, অ্যাপ্রোচে আশাবাদী। হ্যাঁ, Approach তাহলে is good. এখন কেন বলছেন যে সরকার শরীরে গরম দেখাচ্ছে? সেটা তো অন্য ইস্যু, সব ইস্যু তো না। অন্য ইস্যুতে কি, যেমন আমি দেখছি উনি ভোরবেলা উঠে অফিসে চলে যাচ্ছেন, উই এক্সপেক্ট ইট, দ্যাটস গুড। উনি প্রটোকল ছেড়ে দিয়েছেন, দ্যাটস গুড। উনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছেন, দ্যাটস গুড। সো দিস ইজ গুড অ্যাপ্রোচ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রতি এবং গণভোটের রেসপেক্টের প্রতি যে অ্যাপ্রোচ সরকার নিয়েছে, দিস ইজ নট গুড, দিস ইজ ব্যাড অ্যাপ্রোচ। আমরা এটাও বলেছি, যা গুড করবে এটাকে উই অ্যাপ্রিশিয়েট করব, যা ব্যাড করবে আমরা এটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করব। বিরোধী দল কথা বলুক, আমরা চাই, একটু আমরা ছোট করে মন জানতে থেকে চাই, চাই যে বিরোধী দল স্বচ্ছ সমালোচনা করুক, সরকারকে দৌড়ের উপর রাখুক, সরকার কাজ করুক, দেশের মঙ্গল হোক, গণতন্ত্রের মঙ্গল হোক। কিন্তু বিরোধী দল আগের যে বিরোধী দলগুলো অনেক অনেক দিন হরতাল করতো, জ্বালাও পোড়াও করতো, ভাঙচুর করতো, এরকম বিরোধী দল হোক, এটা আমরা চাই না। এবং এইটা না চাওয়ার জন্য সামনে একটা ইস্যু আসছে, সেই ইস্যুকে নিয়ে অনেক ধরনের জল ঘোলা করার অনেকেই চেষ্টা করবে। এই দেশের মধ্যে ঘাপটি মারা কিছু মানুষ থাকে যারা কখনোই কারো মঙ্গল চায় না, মঙ্গলের ভান করে, তারাও চেষ্টা করবে। এবং বিরোধী দল যদি করে, আমি মনে করব এই গণতন্ত্রটা যে পাওয়া, এটা প্রত্যেকের, যারা এখন আছে প্রত্যেকের ভীষণ কষ্টার্জিত গণতন্ত্র। কারো জীবন গেছে, কারো রক্ত গেছে, কারো সব কিছু গেছে।
এই কষ্টার্জিত গণতন্ত্র আরেকজন এসে ফায়দা নিক, আরেকজন এসে ডিপ স্টেট বলুক, ডিপ স্টেট তার কার্যক্রম চালু রাখুক, এটা আমরা চাই না। আমরা চাই না। আমরা একটা ভালো বাংলাদেশকে ভালো করার জন্য দিন শেষে যেন বিরোধী দল এই চিন্তাটা করে, কারণ বিরোধী দলের একজন দায়িত্বশীল ব্যক্তি আমার সাথে এই চিন্তাটা যেন করে, এই দেশটা আমাদের, এই দেশটা দিন শেষে আমাদের। এবং একটা সরকারি দলের থেকে আমি যেমন টকশো করতাম বহু বছর, আমি এখন কথা খুঁজে পাই না, কারণ সরকারি দলের কথা খুঁজে পাওয়া যায় না। বিরোধী দল কথা বলবে, আমরা চাই আমাদের বলুক, আমাদের শানিত করুক, আমাদের কাছ থেকে তারা দেশের কাজ আদায় করে নিক। দায়িত্বশীল সমালোচনা করুক সরকারের, তাহলে অনেক কিছু আসলে সমাধান